হ্যালো এভরিবডি, আজকে আমরা শুরু করছি ক্লাস 7 লেসন 5 আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার তার ইউনিট 2। লেটস কন্টিনিউ। We would find the hammer for him and then he would have lost sight of the mark he had made on the wall where the nail was to go in। অর্থাৎ আমরা তার হয়ে অর্থাৎ আঙ্কেল পজারের হয়ে হাতুড়িটি খুঁজে দেব। তারপরে দেয়ালের উপরে দেওয়া দাগটি তিনি আর দেখতে পাবেন না, যেখানে পেরেকটি পুঁততে হবে। ইচ অফ আস হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম। আমাদের প্রত্যেককে তার পাশে একটা চেয়ার রেখে সেখানে উঠে দাঁড়াতে হবে। অ্যান্ড ইফ উই কুড ফাইন্ড ইট and see if we could find it, এবং আমাদের দেখতে হবে যাতে আমরা সেই জিনিসটা খুঁজে পাচ্ছি। We would each discover it in a different place। আমরা প্রত্যেকেই সেটাকে বিভিন্ন জায়গায় খুঁজে পাবো। and he would call us all fools, এবং এর জন্য তিনি আমাদের সকলকেই বোকা বলবেন। Next, trying to reach a point 3 inches beyond what was possible for him to reach, the string would slip and down he would slide onto the piano। 3 ইঞ্চি উঁচুতে একটা বিন্দুতে তিনি পৌঁছাতে চাইবেন, যেটা পৌঁছানো তার পক্ষে সম্ভব। তখনই দড়িটা তার হাত থেকে ফসকে যাবে এবং তিনি গড়িয়ে গিয়ে পড়বেন পিয়ানোর ওপরে। At last, Uncle Podger would get the spot fixed। শেষ পর্যন্ত বা অবশেষে আঙ্কেল পজার নির্দিষ্ট জায়গাটি খুঁজে পাবেন। and put the point of the nail on it with his left hand, এবং পেরেকটি বাঁ হাতে ধরে সূচালো অংশটি নির্দিষ্ট জায়গায় রাখবেন। and take the hammer in his right hand, এবং তারপরে হাতুড়িটাকে তিনি ডান হাতে নেবেন। and with the first blow he would smash his thumb, এবং প্রথম ঘা দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তার বুড়ো আঙুলটি থেতলে ফেলবেন। and drop the hammer, এবং হাতুড়িটিকে হাত থেকে ফেলে দেবেন। with a yell, একটা চিৎকারের সঙ্গে সঙ্গে on somebody's toes, কোনো বাচ্চার পায়ের উপরে। Aunt Maria would mildly observe that next time Uncle Podger was going to hammer a nail into the wall, she hoped he would let her know in time। মারিয়া কাকিমা বিনয়ীভাবে সব লক্ষ্য করবেন এবং বলবেন যে পরের বার যখনই কাকা পোজার হাতুড়ি দিয়ে দেওয়ালে পেরেক পুঁততে যাবেন, তার আশা তাকে যেন আগে থেকে জানানো হয়, তাহলে তিনি যাওয়ার ব্যবস্থা করবেন এবং ওই কাজ চলাকালীন তিনি 1 সপ্তাহ মায়ের কাছে থেকে আসবেন। Oh, you woman, you make such a fuss of everything। এইটা শুনে আঙ্কেল পজার বলবেন, ও তোমরা মেয়েরা, তোমরা সমস্ত জিনিস নিয়ে বড্ড বাড়াবাড়ি করো। আঙ্কেল পজার উড রিপ্লাই পিকিং হিমসেলফ আপ। নিজেকে টেনে তুলতে আঙ্কেল পজার বলবেন, হোয়াই আই লাইক ডুইং এ লিটল জব অফ দিস সর্ট। তিনি বলবেন, কেন এই সমস্ত ছোটোখাটো কাজ করতে তো আমার ভালোই লাগে। and then he would have another try। এরপরে তিনি আরও একবার চেষ্টা করবেন। at the second blow the nail would go clean through the plaster and half the hammer after it। এবং দ্বিতীয় ঘায়ে পেরেকটি প্লাস্টার ভেদ করে পরিষ্কার ঢুকে যাবে এবং হাতুড়ির অর্ধেকটাও তার সাথে সাথে ঢুকে যাবে। then he would find the rule and the string again। এরপরে তিনি আবার সেই রুল কাঠটি এবং দড়িটিকে খুঁজে বের করবেন। and a new hole was made। তারপরে আবার একটা নতুন গর্ত তিনি তৈরি করবেন about
midnight the picture would be up, very crooked and insecure. মধ্যরাত্রিতে অবশেষে ছবিটি দেয়ালে উঠবে, বড্ড সেটি টেরারাকা অবস্থায় এবং অনিরাপদভাবে ছবিটি ঝোলানো হয়ে থাকবে। There you were, he would say. তারপর তিনি বলবেন, এই যে হয়ে গেছে, stepping heavily off the chair on to the charwoman's corns. তারপরে তিনি চেয়ার থেকে নামতে যাবেন এবং তিনি চারওম্যান অর্থাৎ আগেকার দিনে বাড়িতে যারা কয়লা ভাঙার কাজ করত সেরকম কোনো মহিলার জন্য যে খাবার রাখা ছিল সেই খাবারের ওপরে শস্যের ওপরে গিয়ে তিনি পড়বেন। And surveying the mess he had made with evident pride. তারপরে তিনি যে তালগোল পাকিয়েছেন সেটি পর্যবেক্ষণ করে স্পষ্ট গর্বের সঙ্গে বলবেন, why some people would have had a man in to do a little thing like that. তিনি বলবেন যে কেন যে মানুষ এইসব ছোটোখাটো কাজের জন্যে লোকটাকে অর্থাৎ লোক খুঁজে নিয়ে আসে, এটা তিনি মোটেই বুঝতে পারেন না। এখানে আমাদের ইউনিট 2 শেষ হচ্ছে, এরপরে কিছু ওয়ার্ড নেস্ট আছে, এরপরে আমরা চলে আসছি অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটি 5 যেটা হচ্ছে এমসিকিউ কারেক্ট অল্টারনেটিভে চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। প্রথমটা, আঙ্কেল পজার উড কল আস অল। আঙ্কেল পজার আমাদের সকলকে বলবেন। তিনটা অপশান, ইন্টেলিজেন্ট, কেয়ারলেস, ফুলস। সঠিক উত্তর হবে ফুলস। বিয়ের কোয়েশ্চেন, আঙ্কেল পজার উড স্লাইড অ্যান্ড ফল। আঙ্কেল পজার স্লিপ কেটে যাবেন এবং পড়বেন। হড়কে কোথায় গিয়ে পড়বেন? তিনটা অপশান আছে, অন দ্য চারওম্যানস টোজ, অন দ্য পিয়ানো, অন দ্য চেয়ার। সঠিক উত্তর হবে অন দ্য পিয়ানো, অপশান 2। নেক্সট হচ্ছে আঙ্কেল পজার্স ওয়ার্ক উড ফিনিশ। আঙ্কেল পজারের কাজটা শেষ হবে কখন? তিনটে অপশান আছে, অ্যাট অ্যারাউন্ড মিডনাইট, অ্যাট মিড ডে, ইন দ্য ইভিনিং। সঠিক উত্তর হবে অ্যাট অ্যারাউন্ড মিডনাইট, অপশান 1। এরপরে আমরা চলে আসছি অ্যাক্টিভিটি 6-এ। এখানে বলা হয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে যে শূন্যস্থান অংশগুলো রয়েছে সেগুলোকে পূরণ করতে হবে। আঙ্কেল পজার উড লস সাইট অফ দ্য মার্ক। আঙ্কেল পজার সাইট যে পেরেকে দাগটি করেছিলেন সেটিকে হারিয়ে ফেলবেন। এখানে শূন্যস্থান অংশে লিখতে হবে হি হ্যাড মেড অন দ্য ওয়াল, অর্থাৎ দেয়ালে যে পেরেকে দাগটি করেছিলেন সেটি তিনি হারিয়ে ফেলবেন। বিয়েরটায় ড্যাশ ট্রাইং টু রিচ এ পয়েন্ট 3 inches বিয়ন্ড। 3 ইঞ্চি উঁচুতে একটা পয়েন্টকে ছোঁয়ার চেষ্টা করবেন। সেখানে যে শূন্যস্থান অংশটায় সেখানে লিখতে হবে দ্য স্ট্রিং উড স্লিপ অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন টু দ্য পিয়ানো। মানে দড়িটি ফসকে যাবে এবং তিনি নিচের দিকে গড়িয়ে পড়বেন পিয়ানোর ওপরে, যখন তিনি আর কি ওই 3 ইঞ্চি উপরে বিন্দুটায় পৌঁছানোর চেষ্টা করবেন তখন। নেক্সট, সি ড্যাশ ডুইং এ জব অফ দিস সর্ট। এই ধরনের কোনো কিছু কাজ করবার জন্য শূন্যস্থানে লিখতে হবে হি উড ওয়ান্ডার হোয়াই সাম পিপল উড হ্যাভ হ্যাড এ ম্যান ইন ফর। অর্থাৎ তিনি অবাক হয়ে ভাবেন যে কেন কিছু মানুষ এই একটা কাজের জন্যে বাইরের থেকে লোক ডাকে। এরপরে আসছি অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ রয়েছে আমাদের স্টেটমেন্ট এবং কজ এবং এফেক্ট। এই কজ এবং এফেক্টে কিছু জিনিস দেওয়া রয়েছে এবং কিছু শূন্যস্থান রয়েছে। প্রথমটা আছে কজের পর ফাঁকা, এফেক্টটা দেওয়া আছে ইচ চাইল্ড হ্যাড টু গেট আপ বিসাইড হিম অন দ্য চেয়ার। প্রত্যেকটি ছেলে মেয়েকে কাকার পাশে চেয়ারে উঠতে হতো। কেন সেটাই আমাদের লিখতে হবে। কজের ঘরে লিখব আঙ্কেল পজার উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল where the nail was to go in। অর্থাৎ দেয়ালের ওপরে তৈরি চিহ্নটি কাকা পজার হারিয়ে ফেলবেন যেখানে পেরেকটি উঠতে হতো। 2 নম্বরেও এফেক্ট দেওয়া রয়েছে। কি বলা হয়েছে? আঙ্কেল পজার উড ফল অন দ্য পিয়ানো। আঙ্কেল পজার পিয়ানোর ওপরে পড়বেন।
কজটা লিখতে হবে, কি কারণ। ট্রাইং টু রিচ এ পয়েন্ট 3 inches, what was possible for him to reach, the string would slip। অর্থাৎ তার যে পর্যন্ত পৌঁছানো সম্ভব তার থেকেও 3 ইঞ্চি উঁচুতে একটা বিন্দুতে পৌঁছাতে গিয়ে দড়িটি ফসকে যাবে। নেক্সট দেয়া আছে কজ অ্যাট দ্য ফার্স্ট ব্লো অফ দ্য হ্যামার, অর্থাৎ হাতুড়ির প্রথম আঘাতে কি হয়েছিল এফেক্ট, এটা বলবো। হি উড স্ম্যাশ হিজ থাম অ্যান্ড ড্রপ দ্য হ্যামার উইথ এ ইয়েল অন সামবডিজ টোজ, অর্থাৎ তিনি প্রথম হ্যামারের আঘাতে আঙুলটি থেঁতলে ফেলবেন, হাতুড়িটি পড়ে যাবে, তিনি চিৎকার করে উঠবেন এবং হাতুড়িটি গিয়ে পড়বে কোনো কারুর পায়ের উপরে। নেক্সট হচ্ছে এফেক্ট দেওয়া রয়েছে এ নিউ হোল ওয়াজ মেড, একটা নতুন গর্ত তৈরি হবে। কারণ কি, কারণটা বলতে হবে। ফর দ্য ফার্স্ট টাইম the nail would go clean through the plaster and half of the hammer after it, অর্থাৎ প্রথমবারে যখন তিনি হ্যামারটা দিয়ে পেরেকটায় আঘাত করেছিলেন তখন পেরেকটি প্লাস্টার ভেদ করে সোজা ঢুকে গিয়েছিল এবং তার পেছনে হাতুড়িটাও অর্ধেক ঢুকে গিয়েছিল, সেই জন্য সেই গর্তে আর কাজ হয়নি, নতুন করে গর্ত করতে হয়েছে। নেক্সট আসছি অ্যাক্টিভিটি 8। এখানে কিছু কোয়েশ্চেন অ্যান্সার আছে যেগুলোর অ্যান্সার আমি মুখে বলে দেবো, তোমরা একটুখানি শুনে নেবে ভালো করে। গিভ 2 instances টু শো দ্য কেয়ারলেসনেস অফ আঙ্কেল পজার, দুটো উদাহরণ দিতে হবে আঙ্কেল পজারের কেয়ারলেসনেসের, অর্থাৎ আঙ্কেল পজারের অযত্নশীলতার দুটো উদাহরণ। অ্যান্সার হবে আঙ্কেল পজার ওয়াজ ডেফিনেটলি এ কেয়ারলেস ম্যান। 2 instances are he lost his hammer and he gave the first blow of the hammer on his own thumb, smashing it। আঙ্কেল পজার নিশ্চিতভাবেই একজন অযত্নশীল মানুষ ছিলেন। দুটি ঘটনা হলো তিনি তার হাতুড়ি হারিয়ে ফেলেছিলেন এবং আরেকটি হচ্ছে তিনি হাতুড়ির প্রথম ঘা দিয়েছিলেন নিজের বুড়ো আঙুলে এবং আঙুলটিকে থেঁতলে দিয়েছিলেন। কোয়েশ্চেন নাম্বার 2, what did Aunt Podger say after Uncle Podger smashed his thumb? আঙ্কেল পজার যখন নিজের আঙুল থেঁতলে ফেলেছিলেন তারপরে আন্ট পজার কি বলেছিলেন? অ্যান্সার হচ্ছে Aunt Podger said after Uncle Podger smashed his thumb that next time when he would take such a task she would be informed earlier so that she could go to her father's house for that time period। অর্থাৎ আঙ্কেল পজার আঙুল থেঁতলে ফেলার পরে পজার কাকিমা বলেছিলেন যে পরবর্তী ক্ষেত্রে এই ধরনের কাজ করার আগে যেন তাকে জানানো হয়, যাতে করে ওই সময়ের জন্য তিনি তার বাপের বাড়ি চলে যেতে পারেন। নেক্সট, হাউ ডিড আঙ্কেল পজার রিয়াক্ট আফটার ফিনিশিং দ্য টাস্ক? অর্থাৎ কাজটি শেষ করবার পরে আঙ্কেল পজারের প্রতিক্রিয়াটা কেমন ছিল? Answer Uncle Podger's reaction after finishing the job was that it was one of the easiest tasks and he loved to do such a task। তিনি কাজটা শেষ করার পরে তার প্রতিক্রিয়া ছিল যে এটি খুব সহজ কাজ ছিল এবং তিনি এই ধরনের কাজ করতে ভালোবাসেন। 4 নম্বরে ডি এর কোয়েশ্চেন, why was everyone tired after Uncle Podger put up the picture on the wall? আঙ্কেল পজার দেয়ালে ছবিটি টাঙানোর পরে সবাই ক্লান্ত হয়ে পড়েছিল কেন? অ্যান্সার হচ্ছে everyone was tired after Uncle Podger put up the picture on the wall because he took a long time to do it up to the midnight। অর্থাৎ আঙ্কেল পজার দেয়ালে ছবিটি টাঙানোর পরে সবাই ক্লান্ত হয়ে পড়েছিল কারণ তিনি এই কাজটি করতে মধ্যরাত্রি পর্যন্ত দীর্ঘ সময় নিয়েছিলেন। এরপরে আসছি অ্যাক্টিভিটি 9, যেখানে আমাদের এই কলামের সঙ্গে বি কলামকে ম্যাচ করতে দেওয়া রয়েছে। এই কলামে 4টে ওয়ার্ড আছে, তার সঙ্গে বি কলামের কোনটা ওয়ার্ড ম্যাচ করছে। প্রথমে এই কলামের এর ওয়ার্ড স্নিয়ার। স্নিয়ার কথাটার মানে হচ্ছে বিদ্রুপ করা। এটার সঙ্গে
ম্যাচ হবে বি কলামের 3 নম্বর ওয়ার্ড মক। স্নিয়ার এবং মক দুটো সেম মিনিং। 2 নম্বর বি এভিডেন্ট। এভিডেন্ট মানে স্পষ্ট, এর সঙ্গে বি কলামের 4 নম্বর যে ওয়ার্ডটি রয়েছে ক্লিয়ার, এইটি ম্যাচ হবে। নেক্সট সি রেচেড। রেচেড মানে হচ্ছে দুর্দশাগ্রস্ত, এর সঙ্গে মিল হবে বি কলামের বি কলামের 2 নম্বর ওয়ার্ডটি পুওর। রেচেড এবং পুওর সেম মিনিং হবে এখানে। এবং লাস্ট সার্ভেইং। সার্ভেইং মানে পর্যবেক্ষণ করা, এইটার সঙ্গে বি কলামের প্রথম যে ওয়ার্ডটি ক্লোজলি অবজার্ভিং অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করা, এই ওয়ার্ডটি ম্যাচ হবে। এরপরে আসছি অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10-এ বলা হচ্ছে ফাইন্ড দ্য অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস হচ্ছে বিপরীতার্থক শব্দ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে এই শব্দগুলি বিপরীতার্থক শব্দ খুঁজে বার করতে হবে। যদিও এখানে কিছু শব্দ আছে যার বিপরীতার্থক শব্দগুলি কিন্তু টেক্সটে নেই, তবু আমরা করে দিচ্ছি। ফার্স্ট ওয়ার্ড র্যাপিডলি, দ্রুততার সঙ্গে, এর অপোজিট হবে স্লোলি, ধীরে ধীরে। 2 নম্বর ওয়ার্ড হচ্ছে লস্ট, হারিয়ে গিয়েছিল, অপোজিট হবে ফাউন্ড, খুঁজে পাওয়া গেছিল। 3 নম্বর হচ্ছে রিমেম্বার্ড, মনে করেছিল, আর এর অপোজিট হবে ফরগট অর্থাৎ ভুলে গিয়েছিল। 4 নম্বর হচ্ছে রাফলি, কর্কশভাবে, এর অপোজিট হবে মাইন্ডলি, নরমভাবে বা মসৃণভাবে। ইয়েটা সেভ মানে হচ্ছে বাঁচানো, এর অপোজিট হবে স্লিপ অর্থাৎ ফসকে যাওয়া। এবং লাস্ট এফ স্ট্রেট অর্থাৎ সোজা, এর অপোজিট হবে ক্রুকেড অর্থাৎ বাঁকা। নেক্সট আসছি আমরা অ্যাক্টিভিটি 11-এ। এইখানে বলা হয়েছে ইউজ প্রেফিক্স অর সাফিক্স। প্রেফিক্স অর্থাৎ যে মূল শব্দ তার পূর্বে যোগ হয় প্রেফিক্স, সাধারণভাবে এটি বিপরীতার্থক শব্দ করবার জন্য ব্যবহার করা হয়। এবং সাফিক্স যেটা মূল শব্দের পেছনে অ্যাড হয়, এটা সাধারণভাবে ওয়ার্ডের পার্টস অফ স্পিচ চেঞ্জ করবার জন্য ব্যবহার করা হয়। এই চেঞ্জটা এখানে করতে হবে। প্রথম ওয়ার্ড ডিফারেন্ট, এটার সঙ্গে আমরা আগে আইএন যোগ করব, দিয়ে হবে ইনডিফারেন্ট অর্থাৎ উদাসীন। 2 নম্বর ওয়ার্ড পসিবল, এর আগে আমরা আইএম যোগ করব, দিয়ে হবে আইএম যোগ করলে প্রথমে যদি আমরা আইএম অ্যাড করি তাহলে হয়ে যাবে সেটি ইম্পসিবল অর্থাৎ অসম্ভব। নেক্সট হচ্ছে সি সাফিসিয়েন্ট, পর্যাপ্ত, এর আগে প্রেফিক্স হিসাবে আমরা যদি আইএন যোগ করি তাহলে হয়ে যাবে অপর্যাপ্ত বা ইনসাফিসিয়েন্ট। এরপরে আসছে অ্যারাইভ অর্থাৎ পৌঁছানো। এই অ্যারাইভের সঙ্গে যদি আমরা এর পেছনে সাফিক্স যোগ করি তাহলে হবে অ্যারাইভাল অর্থাৎ আগমন। নেক্সট হচ্ছে হোল অর্থাৎ সম্পূর্ণ, এর সঙ্গে যদি আমরা সাফিক্স যোগ করি তাহলে হয়ে যাবে হোলসাম অর্থাৎ স্বাস্থ্যকর বা উন্নতি সাধক। এরপরে চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 12-তে। এখানে কিছু বলা হয়েছে যে টেক্সট থেকে তুমি কম্পাউন্ড ওয়ার্ড অর্থাৎ দুটো নাউন একসঙ্গে মিশে রয়েছে এরকম ধরনের ওয়ার্ড খুঁজে বার করো। আমরা দুটো এক্সাম্পল বলে দিচ্ছি। একটা হচ্ছে কিচেন চেয়ার, এটা দিয়ে সেন্টেন্স করতে বলেছে, একটা সেন্টেন্স বলে দিচ্ছি। আই ওয়ান্ট এ কিচেন চেয়ার, আমি একটা রান্নাঘরের চেয়ার চাই। এবং 2 নম্বর হচ্ছে স্টেপ ল্যাডার অর্থাৎ হচ্ছে ধাপ দেওয়া মই, আমরা বলতে পারি সেন্টেন্স দ্য স্টেপ ল্যাডার উইল টু ক্লাইম্ব আপ। স্টেপ ল্যাডারটা ক্লাইম্ব আপ করবার জন্য অর্থাৎ ওঠার জন্য ব্যবহার করা হয়। এরপর আসছি আমরা অ্যাক্টিভিটি 13-এ। অ্যাক্টিভিটি 13-এ এখানে একটা অংশ দেওয়া আছে, 5 সেন্টেন্স লিখতে বলা হয়েছে যে তুমি ভবিষ্যতে কি হতে চাও সেইটা জিজ্ঞেস করা হচ্ছে। তো এখানে আমরা 5টা সেন্টেন্স বলতেই পারি এইভাবে। আই উড লাইক টু বি এ স্কুল টিচার, আমি একজন স্কুল টিচার হতে চাই। দেন আই শ্যাল বি এবল টু হেল্প দ্য স্টুডেন্টস, তারপরে আমি স্টুডেন্টদেরকে সাহায্য করতে পারবো। আই শ্যাল টিচ দেম ফ্রি অফ কস্ট, আমি তাদের ফ্রি অফ কস্টে অর্থাৎ বিনামূল্যে পড়াতে পারবো। দ্য স্টুডেন্টস উইল কাম টু মি অ্যান্ড লার্ন প্রপারলি, ছাত্ররা আমার কাছে আসবে এবং সঠিকভাবে শিখবে। দেন আই শ্যাল বি দ্য হ্যাপিয়েস্ট ম্যান, তবেই আমি সব থেকে সুখী মানুষ হব। এরপর আসছি অ্যাক্টিভিটি 14। অ্যাক্টিভিটি 14-এ বলা আছে যে কিছু প্লুরাল নাউন যেগুলো আমরা আগেই শিখেছি, এখানেও কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে আমাদের প্লুরাল নাউনগুলোকে খুঁজে বার করতে হবে। তা আমরা বলে দিচ্ছি প্রথম সেন্টেন্সে প্লুরাল নাউন হচ্ছে ট্রাউজার, দ্বিতীয় সেন্টেন্সে আছে সিজার্স,
থার্ড সেন্টেন্সে আছে পাবলিক, ফোর্থ সেন্টেন্সে আছে গুডস এবং ফিফথ সেন্টেন্সে আছে কালার্স। এইগুলো দিয়ে একটা করে সেন্টেন্স আমাদের নতুন করে দিতে হবে। আমরা বলে দিচ্ছি, ট্রাউজার্স দিয়ে সেন্টেন্স হবে বিউটিফুল ট্রাউজার্স আর সোল্ড ইন দ্য মার্কেট। সিজার্স দিয়ে হবে সিজার্স অফ ডিফারেন্ট সাইজেস আর নিডেড ফর বিউটিফুল হেয়ার কাট। পাবলিক দিয়ে হবে পাবলিক আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। গুডস দিয়ে সেন্টেন্স হবে ডিফারেন্ট গুডস আর সোল্ড ইন দ্য শপ। কালার্স দিয়ে হবে অ্যাসিমিলেশন অফ কালার্স আর নিডেড ফর গুড পিকচার। এবার চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 15-এর দিকে। অ্যাক্টিভিটি 15-এ বলা আছে একটা প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজটাকে সামারি অর্থাৎ ছোট করে লিখতে হবে। প্যাসেজটা তোমরা পড়ে নিও, সামারি অংশটা আমি বলে দিচ্ছি। দেন হি অর্থাৎ আঙ্কেল পজার কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিপ, তার হ্যান্ডকারচিপটা খুঁজে পাবেন না, রুমালটা খুঁজে পাবেন না, খুঁজে পেলেন না, বিকজ ইট ওয়াজ ইন দ্য কোট, এটা কোটে ছিল, কোটের পকেটে ছিল। হুইচ হি হ্যাড ফরগটেন ওয়্যার হি পুট, যেটা তিনি ভুলে গেছিলেন তিনি কোথায় রেখেছেন। অল বিগ্যান টু সার্চ হোয়াইল হি অনলি ডান্সড অ্যান্ড কজড হিন্ড্রান্সেস, সকলকেই ওটা খুঁজে বেড়াতে হচ্ছিল যখন তিনি নাচানাচি করে বেড়াচ্ছিলেন এবং সবার বাধার সৃষ্টি করছিলেন। নেক্সট পর্যায়ে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 16, অর্থাৎ এইখানে বলা হয়েছে একটা ফানি ইনসিডেন্ট, তুমি যেটা কখনো অভিজ্ঞতা লাভ করেছো সেইটা সম্পর্কে তোমাদেরকে বলতে বলা হয়েছে। আমরা এরপরে এই প্যারাগ্রাফটি তোমাদের সামনে বর্ণনা। অ্যাক্টিভিটি 16, যে ন্যারেট এ ফানি ইনসিডেন্ট দ্যাট ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড, এই ফানি ইনসিডেন্টটি আমরা এখানে বিবৃত করব। One day we were talking and cracking jokes and Rija was drinking water. একদিন আমরা যখন টকিং অ্যান্ড ক্র্যাকিং জোকস অর্থাৎ আমরা যখন কথা বলছিলাম এবং নিজেদের মধ্যে রসিকতা করছিলাম, রিজা তখন জল খাচ্ছিল। She requested not to utter jokes as she was drinking. সে আমাদেরকে অনুরোধ করছিল যে সে যেহেতু জল খাচ্ছে সেহেতু অন্যরা যাতে রসিকতা না করে। But as she was started to drink, all were making her laugh and she could not control and spilled water on Madam's face. অর্থাৎ যখন সে জল খাওয়া শুরু করলো, সবাই মিলে তাকে হাসাতে লাগলো এবং সে আর নিয়ন্ত্রণ করতে পারলো না এবং একেবারে দিদিমণির মুখের ওপরে জল ছিটিয়ে দিল। Madam was just passing at that very moment. ঠিক সেই মুহূর্তেই দিদিমণি ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন। Rija became very scared and all the laughter stopped. রিজা এই ঘটনায় অত্যন্ত ভয় পেয়ে গেল এবং সমস্ত হাসি থেমে গেল। বাট সারপ্রাইজিংলি, কিন্তু আশ্চর্যজনকভাবে, ম্যাডাম স্টার্টেড টু লাভ ফর দ্য সেকেন্ড ফেজ। ম্যাডাম, যার মুখে জলটা ছেটানো হয়ে গিয়েছিল, তিনি দ্বিতীয় ধাপে নিজেই হাসতে শুরু করলেন। অ্যান্ড সি ফরগেভ রিজা, এবং তিনি রিজাকে ক্ষমা করে দিলেন। উই লেফট এ সাই অফ রিলিফ অ্যান্ড ব্রোক ইনটু লাফটার এগেন। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম এবং আবার সকলে মিলে হাসিতে ফেটে পড়লাম। এই অবধি আমাদের লেসন 5 আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার সবকটি অ্যাক্টিভিটি কমপ্লিট হলো। থ্যাংক ইউ।